আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বিজিদনি ইলমা রব্বিজিদনি ইলমা রব্বিজিদনি ইলমা। আজকে আমাদের আলোচনা হবে দণ্ডবিধি আইনের সাধারণ ব্যতিক্রম অর্থাৎ চতুর্থ অধ্যায়ের আলোচনা। আমরা এই অধ্যায়ে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, এই অধ্যায়ে আজকে আমরা ৭৬ থেকে ৮৬ ধারা পর্যন্ত আলোচনা করব এবং প্রত্যেকটা ধারার সাথে আমরা উদাহরণগুলো নিয়েও আলোচনা করব যাতে আপনাদের বুঝতে সহজ হয়। আমি একবারে ৯৫ পর্যন্ত পড়াইতে পারতাম, কিন্তু এটা পড়াচ্ছি না যে অনেকে হয়তো নতুন আছে, অনেকে ধারা সম্পর্কে জানে না, তাদের জন্য খুব কঠিন হয়ে যাবে, আর যারা জানেন তাদের জন্য একেবারে সহজ হয়ে যাবে। তাহলে আমরা মূলত আলোচনায় যাই। আজকে ৭৬ ধারাটা সাধারণ ব্যতিক্রমের প্রথম ধারা। এখানে বলছে আইন বলে বাধ্য এবং তথ্যের ভুল ধারণা বশত সরল বিশ্বাসে কোনো কাজ করা হলে তা অপরাধ হিসেবে গণ্য হবে না। তার মানে আমরা এখানে দুইটা পার্ট পাইছি। একটা হচ্ছে আপনি আইন বলে বাধ্য, অর্থাৎ আইন অনুযায়ী একটা কাজ করতে বাধ্য, আর একটা হচ্ছে আপনি যে কাজটা করছেন সেটা তথ্যের ভুল ছিল, এই ভুল করার কারণেও আপনার কোনো অপরাধ হবে না। তাহলে আমাদের মূলত আলোচনাটা কি হলো, যে আইন বলে বাধ্য তথ্যের ভুল ধারণা বশত সরল বিশ্বাসে যদি কোনো কাজ করা হয় তা অপরাধ হিসেবে গণ্য হবে না। এটা হচ্ছে ৭৬ ধারার আলোচনা। আমরা এই সাধারণ ব্যতিক্রমটা, প্রত্যেকটা কাজই কিন্তু অপরাধ, কিন্তু এই অপরাধগুলো আপনাকে অপরাধ হিসেবে গণ্য হবে না। এটাই কিন্তু সাধারণ ব্যতিক্রম, যে আপনি যে কাজটা করছেন সেটা কিন্তু অপরাধ হয়েছে, কিন্তু সেই কাজটা ছিল আপনার সৎ বিশ্বাসে, সরল বিশ্বাসে, অথবা আইনানুগভাবে করছেন, অথবা দুর্ঘটনার ফলে হয়েছে, অথবা দুর্ভাগ্যবশত হয়েছে, বা কোনো বড় ধরনের ক্ষতিকে রক্ষা করতে যে আপনি ছোট ধরনের কোনো ক্ষতি করছেন। এই প্রত্যেকটা কাজই ছিল আপনার জন্য সৎ বিশ্বাস বা সরল বিশ্বাসে, যার কারণে এই কাজগুলো করার ফলে যদি কোনো অপরাধ হয়, সে অপরাধগুলো অপরাধ হিসেবে গণ্য হবে না। এটাই হচ্ছে সাধারণ ব্যতিক্রম। তাহলে আমাদের ৭৬ দ্বারা আমরা আবার একটু রিপিট করি। ৭৬ দ্বারা মূলত আলোচনা ছিল যে আপনি যে কাজটা করছেন সেটা আপনি আইনত বাধ্য হয়ে করছেন, এবং ওই কাজটা করতে গিয়ে কেউ আপনাকে একটা ভুল তথ্য দিছে, সেই ভুল তথ্যের ভিত্তিতে আপনি অন্য কাজ করে ফেলাইছেন, সেক্ষেত্রে আপনার কোনো অপরাধ হবে না। তাহলে আমাদের মূলত আলোচনা হলো যে আইন বলে বাধ্য ও তথ্যের ভুল ধারণা বিশত সরল বিশ্বাসে যদি কোনো কাজ করা হয় তা অপরাধ হিসেবে গণ্য হবে না। এবার আমরা একটা উদাহরণ নিই, যে একজন সৈনিক, সে তার ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ পালন করা তো তার আইনত বাধ্য। ঊর্ধ্বতন কর্মকর্তা একটা আদেশ দিল যে অবৈধ জনতার উপরে আপনি গুলি করেন। এই সৈনিক অবৈধ জনতার উপরে গুলি করলো, দেখা গেল গুলি করলার পরে ২-১ লোক মারা গেল। এক্ষেত্রে কিন্তু ওই সৈনিকের কোনো অপরাধ হবে না, যেটা আমরা ৭৬ দ্বারা দেখতে পাই, কারণ সে এই কাজটা করতে আইনত বাধ্য ছিল, যার কারণে তার কোনো অপরাধ হবে না। এটা হচ্ছে আইনত বাধ্য। এই কথার একটা আপনাকে একটা উদাহরণ দিলাম। এরপরে কিন্তু আরেকটা বিষয় পড়াইছি, সেটা হচ্ছে তথ্যের ভুল ধারণা বশতে। অর্থাৎ আপনি একজন অফিসার, অর্থাৎ এএসআই, আপনি আদালত থেকে একটা গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আসলেন করিম নামক একজন ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য। আপনি এই গ্রেপ্তারের পরোয়ানা মূলে করিমের গ্রামে গেলেন, কিন্তু রহিম নামক একজন ব্যক্তিকে বললেন যে ভাই আপনি কি করিমকে চেনেন? তখন ওই রহিম বলল যে স্যার ওই ব্যক্তি হচ্ছে করিম। তখন আপনি ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে নিয়ে আসলেন, কিন্তু পরে জানতে পারলেন যে ওই ব্যক্তি করিম ছিল না, ওই ব্যক্তি ছিল কে? ওই ব্যক্তি ছিল হচ্ছে সালাম। তাহলে আপনি এই সালামকে করিম বলিয়া গ্রেপ্তার করছেন, কি কারণে? তথ্যের ভুলের কারণে। এই জন্য আপনার কোনো অপরাধ হবে না। যেটা আমরা ৭৬ দ্বারা দ্বিতীয় উদাহরণটা আপনাকে বোঝাইলাম, যে প্রথমটা ছিল আইন বলে বাধ্য, আর দ্বিতীয়টা ছিল তথ্যের ভুল ধারণা বশত। আমরা কি ৭৬ দ্বারা ক্লিয়ার? তাহলে আমি ৭৭ দ্বারা যাব, নাহলে এটা নিয়ে আরও অনেক ব্যাখ্যা দেওয়া যাবে। আপনারা একটু কমেন্ট করেন বা কেউ একজন বলেন যে জি স্যার
আমরা বুঝতে পারছি, আপনি সামনে এগিয়ে যান। জি, মহাসিন বলছে ক্লিয়ার। আচ্ছা, ফেরদৌস বলছে ক্লিয়ার। তার মানে আমরা মোটামুটি এই ধারাটা বুঝতে পারছি, ৭৬ ধারাটা। এবার আমরা যাব ৭৭ ধারা। এটা হচ্ছে বিচারক কর্তৃক সম্পাদিত কাজ। আর আমরা বিচারক মানে তো জানি জজ অথবা ম্যাজিস্ট্রেট। এই যে জজ অথবা ম্যাজিস্ট্রেট যদি বিচারকালে তিনি আইনানুগভাবে যদি কোনো রায় সম্পাদন করে, এই রায় দেওয়ার কারণে তার কোনো অপরাধ হবে না। অর্থাৎ বিচারক কর্তৃক বিচার কাজ সম্পাদনকালে কৃত কোনো কাজই অপরাধ হবে না। এখন আপনাদের একটা উদাহরণ দিই যে এই যে জজ বা ম্যাজিস্ট্রেট যিনি বিচারক, তিনি একজন আসামি যার বিরুদ্ধে দণ্ডবিধি আইনে ৩০২ দ্বারা একটা মামলা রুজু হয়েছে। তিনি ওই আসামিকে দণ্ডবিধি ৩০২ ধারা মোতাবেক তাকে একটা মৃত্যুদণ্ডের আদেশ দিলেন। এই মৃত্যুদণ্ডের আদেশটা দেওয়ার জন্য তার কোনো অপরাধ হবে না, কারণ সে কাউকে খুন করছে এবং সেই বিষয়টা তার যথাযথভাবে প্রমাণিত হয়েছে। এই প্রমাণিত হওয়ার কারণে আইনানুগভাবে এই বিচারক তিনি কি করছেন, তাকে মৃত্যুদণ্ড প্রদান করছেন। এই মৃত্যুদণ্ডের আদেশ দেওয়ার কারণে তার কোনো অপরাধ হবে না, যেটা আমরা ৭৭ ধারায় দেখতে পেলাম। তাহলে ৭৭ ধারায় কি বলছে, বিচারক তার বিচার কাজ সম্পাদনকালে কৃত কোনো কাজই অপরাধ হিসেবে গণ্য হবে না, যা আমরা ৭৭ ধারার আলোচনায় দেখতে পাই। আমরা কি ৭৭ ধারা ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে আমরা এবার ৭৮ ধারা যাই। এই ৭৭ ধারারই আর এক ভাই হচ্ছে ৭৮। এই যে ৭৭ ধারায় বিচারক যে রায়টা দিল মৃত্যুদণ্ডের আদেশ, এই মৃত্যুদণ্ডের আদেশটা যে এই রায়টা যে কার্যকারী করবে, যে সরকারি কর্মচারী বা কর্মকর্তা, এই রায় কার্যকর করাতে গিয়ে যদি ওই ব্যক্তিকে সে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু কার্যকর করে, তাহলে ওই ব্যক্তির কোনো অপরাধ হবে না। অর্থাৎ আদালতের আদেশ বা আদালতের রায় প্রতিপালন করতে গিয়ে কৃত কাজ কোনো অপরাধ হিসেবে গণ্য হবে না। অর্থাৎ জেলার সাহেব ওই ব্যক্তির একটা আদেশ দিছে জজ সাহেবের মৃত্যুদণ্ডের জন্য, তখন জেলার সাহেব একজন জল্লাদের মাধ্যমে ওই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকারী করলো, এক্ষেত্রে জেলার সাহেবের কোনো অপরাধ হবে না। অথবা জল্লাদ যে ওই ব্যক্তির এই যে আদালতের আদেশ প্রতিপালন করার জন্য ওই ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে রাখলো, এক্ষেত্রে জল্লাদেরও কোনো অপরাধ হবে না, কারণ সে আদালতের আদেশ প্রতিপালন করার জন্য এই কাজটা করছে, আর এই কাজ করার জন্য তার কোনো অপরাধ হিসেবে গণ্য হবে না, যা আমরা ৭৮ ধারায় দেখতে পাই। অর্থাৎ আদালতের রায় কার্যকর করতে গিয়ে কৃত কোনো কাজ অপরাধ হিসেবে গণ্য হবে না। আবার আরেকটা উদাহরণ দিই যে একজন ব্যক্তিকে আদালত সশ্রম কারাদণ্ড দিছে, তখন জেলার সাহেব ওই ব্যক্তিকে তার ওই যে কারাগারের ভিতরে তাকে দিয়ে কাজ করায়, অর্থাৎ সশ্রম কাজ মানে সে ওখানে বসে কাজকর্ম করে খাবে। এই কাজ করানোর দরুন ওই জেলার সাহেবের কোনো অপরাধ হবে না। তার মানে আমরা ৭৮ ধারা তো ক্লিয়ার নাকি? আচ্ছা, ৭৮ ধারা ক্লিয়ার। যদি কারো যদি আপনাদের এই যে ৭৬, ৭৭, ৭৮ তিনটা ধারা পড়াইছি, যদি বুঝতে অসুবিধা থাকে তাহলে এই যে কমেন্টও করতে পারেন, আমি আবার আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করব। আমরা এবার যাব ৭৯ ধারাটা। এই ৭৯ ধারাটা নিয়ে অনেকের অনেক জল্পনা কল্পনা আছে, অনেকে এই জায়গাটা বোঝেন না। আমরা একটা সহজ একটা বাক্য দিই, সেটা হচ্ছে ৭৬ ধারা বলছে যে সরকারি কর্মচারী, অর্থাৎ সরকারি কর্মচারী যে কাজ করবে সেটা সে আইনত করতে বাধ্য, আর এই কাজটা করেছে ভুল ধারণা বশত, এই জন্য সরকারি কর্মচারী কোনো অপরাধ হবে না। আর ৭৯ ধারাটা বলছে আছে সাধারণ জনগণের ক্ষেত্রে, অর্থাৎ আইন সমর্থিত, যারা আইনকে সমর্থন করে, আর এই আইন সমর্থিত ব্যক্তির সম্মুখে যদি কেউ কোনো আমলযোগ্য অপরাধ
করে তাহলে ওই ব্যক্তি আমলযোগ্য অপরাধ প্রতিহত করতে বাধ্য, এবং এই কাজটা প্রতিহত করতে যে যদি তার ভুল ধারণা বশতে যদি কোনো কাজ করে তা অপরাধ হিসেবে গণ্য হবে না। এখানে মূল বিষয়টা হচ্ছে যে আইন সমর্থিত ব্যক্তি কর্তৃকৃত কাজ যদি ভুল ধারণা বশত সরল বিশ্বাসে হয়ে থাকে তাহলে তা কোনো অপরাধ হিসেবে গণ্য হবে না। যেমন আমি একটা উদাহরণ দিই যে ক নামক ব্যক্তি খ নামক ব্যক্তিকে খুন করলো। গ নামক ব্যক্তি অর্থাৎ একজন সাধারণ জনগণ যিনি গ নামক ব্যক্তি এটা দেখতে পেয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করিয়া পুলিশের কাছে নিয়ে আসলো। এখন পুলিশের কাছে আনার পরে সে তো জানে যে যেহেতু খুন করছে এটা একটা আমলযোগ্য অপরাধ, আর আমি আইন সমর্থিত ব্যক্তি আইন সম্পর্কে জানি, আর আমলযোগ্য অপরাধ করলে সেই ব্যক্তিকে আমরা যে 59 ধারা মোতাবেক বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারি ফৌজদারি কার্যবিধি অনুসারে, তাহলে আমি তাকে যে গ্রেপ্তার করে নিয়েছি এটা তার বৈধ ছিল, তার ধারণা ঠিক ছিল। কিন্তু পরে এসে দেখলো যে না, সে যাকে গ্রেপ্তার করে নিয়ে আইছে যে ব্যক্তি তাকে খুন করলো ওই ব্যক্তিকেই সে দেখা গেছে উল্টা কোনো একটা অর্থাৎ ধর্ষণ করার চেষ্টা করছে বা অন্য কিছু করার চেষ্টা করছিল, যাতে সে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে তাকে খুন করছে। তার ধারণাটা ভুল ছিল। এই ক্ষেত্রে যে ব্যক্তি গ্রেপ্তার করে নিয়ে আসলো তার কোনো অপরাধ হবে না। যদি এই উদাহরণটা ক্লিয়ার না বোঝেন তাহলে আমি আরেকটা উদাহরণ দিই যে একজন ব্যক্তি একজন সাধারণ জনগণ সে রাস্তাতে যাচ্ছিল, হঠাৎ দেখে যে একজন ব্যক্তি তার হাতে উন্মুক্ত তরবারি নিয়ে সে ছুটে আসছে আর একজন ব্যক্তিকে হত্যা করার তখন তিনি দেখলেন যে যদি তাকে প্রতিহত না করি বা গ্রেপ্তার না করি তাহলে ওই ব্যক্তির হত্যা করে ফেলবে। তখন সে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করলো এবং তাকে নিয়ে পুলিশ হেফাজতে নিয়ে এসে দিল। তখন সে জানতে পারলো যে না, এটা সে হত্যা করতেছিল না, এখানে একটা সিনেমার শুটিং হচ্ছিল। তবে তার ধারণা প্রথমে সঠিক ছিল, সেই সঠিক অনুসারে নিয়ে আসছে, পরে দেখলো যে না, সে আইন সমর্থিত কিন্তু ভুল ধারণা বশত তাকে নিয়ে আসছে। সে যদি জানতো যে এখানে খুন হচ্ছে না, এটা সিনেমার শুটিং হচ্ছে, তাহলে কিন্তু সে আনতো না। এই জন্য তার কোনো অপরাধ হবে না। যেটা আমাদের 79 দ্বারা বলছে যে যদি কোনো জনগণ যে আইন সমর্থিত হয় সে যদি তার সম্মুখে যদি কোনো আমলযোগ্য অপরাধ সংঘটিত হতে দেখে তাহলে সেক্ষেত্রে যদি কোনো ব্যক্তিকে সে যদি গ্রেপ্তার করে নিয়ে আসে সেক্ষেত্রে তার কোনো অপরাধ হবে না। আর যখন দেখা গেল যে সে যে ব্যক্তিকে গ্রেপ্তার করে নিয়ে আসছিল সেটা সে যে চিন্তায় নিয়ে আসছে সেটা সেই চিন্তা না, অন্য চিন্তা হয়েছে, তাহলেও সেক্ষেত্রে তার কোনো অপরাধ হিসেবে গণ্য হবে না। যেটা আমরা 79 ধারায় দেখতে পাই। 79 ধারাটা কি ক্লিয়ার? নাহলে কিন্তু আবার বলবো যে স্যার হ্যাঁ ফেরদৌস বলছে ক্লিয়ার। এনামুল স্যার ক্লিয়ার, বুঝতে পারছি স্যার ইনশাল্লাহ। এবার আমরা যাব 80 ধারা। 80 ধারাটার সাথে আমরা 50 যে একটা ধারা পড়ছিলাম যে যথাযথ সতর্কতা ও মনোযোগ রেখে সৎ বিশ্বাসে কোনো কাজ করার সময় যদি দুর্ঘটনা ঘটে বা দুর্ভাগ্যবশত যদি কোনো ঘটনা ঘটে তাহলে তা কোনো অপরাধ হিসেবে গণ্য হবে না। তার মানে কি, আপনি একটা কাজ করতেছেন, এই কাজে আপনার যথাযথ মনোযোগ আছে এবং সরল বিশ্বাস নিয়ে আপনি কাজটা করতেছেন, তখন এই কাজটা করার ফলে দেখা গেছে যে জিনিসটাতে আপনি কাজ করতেছেন যে আপনি জানেন যে এটা সত্য বা ঠিক ছিল, কিন্তু সেই জিনিসটা আপনার হাত থেকে বা কোপ দেওয়ার কারণে এটা ছিটে যে পাশে থাকা বা নিচে থাকা কোনো ব্যক্তির মাথায় যে পড়লো এবং সেই ব্যক্তি মারা গেল বা সেই ব্যক্তি গুরুতর আহত হলো, সেক্ষেত্রে আপনার কোনো অপরাধ হবে না। কারণ এখানে আপনার যথাযথ মনোযোগ ছিল, সৎ বিশ্বাস ছিল এবং এটা ছিল একটা দুর্ঘটনা বা দুর্ভাগ্যবশত এই ঘটনাটা ঘটে গেছে, সেক্ষেত্রে আপনার কোনো অপরাধ হবে না। যেটা 80 দ্বারা আলোচনা যে কোনো কাজ যদি যথাযথ সতর্কতা মনোযোগ রেখে সৎ বিশ্বাসে বা সরল বিশ্বাসে যদি করা হয় এবং ওই কাজের ফলে যদি কোনো দুর্ঘটনা বা দুর্ভাগ্যবশত যদি কোনো দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে তার কোনো অপরাধ হবে না। যেমন আপনাকে আমি একটা কথা বলি, আমি কয়েকটা 2-3টা উদাহরণ দিচ্ছি। একটা উদাহরণ যে একজন ব্যক্তি একটা বাস চালিয়ে যাচ্ছে, হঠাৎ একজন ব্যক্তি দৌড় দিয়ে
এ পেশের থেকে ও পেশে যাওয়ার জন্য রাস্তা দৌড় দিয়ে পার হতে গেছিল। এমনভাবে দৌড় দিছে যে বাসের সামনে এসে পড়ে গেছে এবং বাসের আঘাতে সে বাড়িতে এসে মারা গেছে। কিন্তু এখানে বাস চালকের তো কোনো অপরাধ ছিল না, কারণ সে তার যথাযথ সতর্কতা মনোযোগ ব্যতি রেখেই সে মনোযোগ দিয়েই কাজ করছিল। কিন্তু এখন দেখা গেছে যে ওই ব্যক্তি কি করছে, যে হুট করে দৌড় দিচ্ছে, দৌড় দেওয়ার কারণে সে বাসের তলে পড়ে বা বাসের বাড়িতে মারা গেছে। এক্ষেত্রে বাস চালকের কোনো অপরাধ হবে না। আবার আমরা আরেকটা উদাহরণ দিই, যে একজন কুঠারি অর্থাৎ যিনি গাছ কাটেন, একজন কুঠারি ব্যক্তি তিনি কি করলেন, যে একটা গাছ তার কুঠার দিয়ে বা একজন লোক একটা গাছ তার কুঠার দিয়ে কাটতেছিল। তার কুঠারটা ঠিক ছিল এবং সে আশপাশে দেখলো যে কোথাও কোনো লোক ছিল না। কিন্তু যখন এই গাছটা কাটছিল এমন সময় দেখা গেছে একটা লোক তার পাশে এসে দাঁড়িয়ে কথা বলছে। আর ওই কুঠারটা যখন সে কোপ দিচ্ছে, কোপ দেওয়ার পরে দেখা গেছে যে কুঠারের মাথা ছিটে যে তার শরীরে লাগছে এবং সে গুরুতর আহত হয়েছে। এক্ষেত্রে তার কোনো অপরাধ হবে না, কারণ এখানে তার কোনো অসৎ উদ্দেশ্য ছিল না এবং সে যথাযথ সতর্কভাবেও কাজ করছে এবং সরল বিশ্বাসেই কাজটা হয়েছে। আর এই ঘটনা ছিল একটা দুর্ঘটনা বা দুর্ভাগ্যবশত, যার কারণে তার কোনো অপরাধ হিসেবে গণ্য হবে না, যেটা আমরা 80 ধারায় দেখতে পাই। 80 ধারাটা কি ক্লিয়ার? আচ্ছা, আমরা এবার যাব একবার বলেন, একটু আর একবার একটু বলেন স্যার। কোনটা কোনটা? 80 ধারাটা আর একটাবার একটু বলেন স্যার। 80 ধারা মূলত আলোচনা কি, আপনাকে দিয়ে আমি একটা উদাহরণ দিই। আপনি একটা কাজ করতেছেন, সেখানে আপনার উদ্দেশ্য ওই কাজটা করার, সেটা আপনি সরল বিশ্বাস এবং সৎ বিশ্বাসে কাজটা শুরু করছেন। এখন দেখা গেছে যে আপনি মনে করেন যে আপনি মোটরসাইকেলই চালায় যাচ্ছেন, আপনার উদ্দেশ্য যে আমি আমার লেন অনুসারে চালায় যাচ্ছি এবং যতটুকু স্পিড যে 60 বা 30-এর ভিতরে আপনি আপনার গাড়ি নিয়ে চালায় যাচ্ছেন। এখন আপনি আপনার মতো করে যাচ্ছেন, পাশের গলি থেকে একজন হুট করে এসে এক মোটরসাইকেল এসে আপনাকে বাধায় দিল। বাধায় দেওয়ার কারণে দেখা গেছে যে সে পড়ে তার হাতটা ভেঙে গেল। এই ক্ষেত্রে আপনার কোনো অপরাধ হবে না, কারণ এটা একটা দুর্ঘটনা ছিল। বিষয়টা কি বুঝতে পারছেন? এই দুর্ঘটনা করার জন্য আপনার নিজের থেকে কোনো ছিল না, এটা হঠাৎ করে ঘটে গেছে। এটাও সেটা বোঝাচ্ছে যে 80 ধারায় যে আপনি যে কাজটা করতেছেন সেটা হচ্ছে আপনার সরল বিশ্বাস ছিল, সৎ বিশ্বাস ছিল, যথাযথ উপযুক্ত ছিল, কিন্তু ঘটনাটা হুট করে ঘটে গেছে, যা ঘটার কথা ছিল না, কিন্তু সেই ঘটনার ঘটে যাওয়ার কারণে আপনার এখানে কোনো অপরাধ হবে না বলে গণ্য করা হয়েছে, যেটা 80 ধারায়। তো আমরা তো কয়েকটা উদাহরণই দিলাম। আর 81 ধারা যেটা বলছে, আমরা যদি সহজভাবে নিই, 81 ধারাটা হচ্ছে বড় ধরনের ক্ষতিকে রক্ষা করার জন্য ছোট ধরনের ক্ষতি করলে তার কোনো অপরাধ হবে না। তবে এই ছোট ধরনের ক্ষতি করার ক্ষেত্রে আপনার উদ্দেশ্য সৎ থাকতে হবে। যদি আপনার উদ্দেশ্য অসৎ থাকে বা অবৈধ চিন্তা ভাবনা থাকে তাহলে অপরাধ হবে। কিন্তু তাহলে আপনার যে আপনি ছোট ধরনের ক্ষতি করলেন সেটা উদ্দেশ্য সৎ থাকতে হবে, যে আপনি এ ধরনের কাজে আপনার এখানে কোনো কি নেই, আপনার কোনো উদ্দেশ্য খারাপ নেই, সৎ বিশ্বাস ছিল। যেমন আমরা একটা উদাহরণ দিই, যে একটা বস্তিতে একটা ঘরে আগুন লেগেছে। আমরা জানি যে আগুন তো দ্রুত ছড়িয়ে যায়। তখন একজন ব্যক্তি কি করলো, যে এইভাবে যদি আগুন দ্রুত ছড়িয়ে যায় তাহলে পুরা বস্তিটা আগুনে লেলিন হয়ে যাবে। তখন তিনি কি করলো, যে পাশে থাকা যে ঘরটা, এই ঘরটাকে কুপায় ভেঙে দিল, যার কারণে আগুনটা ঘরটা ভেঙে দিয়ে ওখান থেকে সরিয়ে নিয়ে গেল। এই যে যে বড় ধরনের ক্ষতিকে রক্ষা করার জন্য যে ছোট ক্ষতি করছে, সেটা কি করছে, সবার উপকারের স্বার্থে সে করছে, এই জন্য তার কোনো অপরাধ হবে না। আবার আমরা আরেকটা উদাহরণ দিচ্ছেন, যে আপনি একটা বাস চালক হিসেবে রাস্তা দিয়ে আসতেছেন, আসার পরে কিছু দূর আসার পরে দেখলেন যে আপনার বাসের ব্রেক ফেল হয়ে গেছে। এখন আপনার বাসে কম করে হলো 50 জন যাত্রী বা 60 জন যাত্রী থাকে।
বা 40 জনই, আমরা ধরলাম 50 জন যাত্রী ছিল, তখন এই ব্রেক ফেল হওয়ার কারণে আপনি এখন চিন্তা করলেন যে আমি যদি বাসটা আইল্যান্ডের সাথে করি বা আমরা যদি ফুটপথের উপর উঠিয়ে দিই তাহলে কারো ঘর বাড়ি ভেঙে যাবে, কিন্তু এই 50 জন ব্যক্তি জীবন রক্ষা পাবে। তখন ড্রাইভার সাহেব কী করলো, তিনি ওই এই বাসটাকে একটা ফুটপথের উপর উঠায় দিল। কিছু দোকানপাট ভেঙে গেল, কিন্তু বড় ধরনের ক্ষয়ক্ষতি হলো না, সামান্য ক্ষয়ক্ষতি হলো, কিন্তু এই 50 জন যাত্রী জীবন রক্ষা পেল। তার মানে সে বড় ধরনের ক্ষতিকে রক্ষা করার জন্য ছোট ধরনের ক্ষতি করছে। এই ছোট ধরনের ক্ষতি করার কারণে তার কোনো অপরাধ হবে না, যেটা আমরা 81 ধারায় দেখতে পাই। 81 ধারাটা কি বুঝতে পারছেন? জি, আমরা এবার যাব 82 ধারায়। 82 ধারা নিয়ে কিন্তু এবার একটা এমসিকিউ আসছে। 82 ধারাটা নিয়ে একটা এমসিকিউ আসছে। 82 ধারায় বলছে 9 বছরের কম বয়স্ক কোনো শিশু যদি কোনো অপরাধ করে তা অপরাধ হিসেবে গণ্য হবে না। এটা একটা এমসিকিউ আসছিল যে দণ্ডবিধি আইনের কত বছরের বয়সের শিশু অপরাধ করলে অপরাধ হিসেবে গণ্য হবে না। এখানে কতি দিছিল 7 বছর, খতি দিছিল 9 বছর, গতি দিছিল 10 বছর, 12 বছর, আর ঘতি দিছিল মানে 18 বছর। তা অনেকেই 7 বছর দিছে, কিন্তু না, উত্তর হবে 9 বছর। তাহলে এখানে কি বলছে যে 9 বছরের কম বয়স্ক কোনো শিশু যদি কোনো অপরাধ করে সে অপরাধ হিসেবে গণ্য হবে না। এখন আপনার যদি বলে যে 9 বছরের একটা শিশু একটা জায়গা থেকে কোনো কিছু নিয়ে আসলো, কারণ তার এখনো পরিপূর্ণ জ্ঞান পরিপক্কতা লাভ করে নাই, এই জন্য তার কোনো অপরাধ হিসেবে গণ্য হবে না, যেটা আমরা 82 ধারায় দেখতে পাই। আমরা এবার পড়াবো 83 ধারা। 83 ধারা বলছে 12 বছরের কম বয়স্ক শিশু। কত বছরের? 12 বছরের কম বয়স্ক শিশু যদি কোনো অপরাধ করে সেটাও অপরাধ হিসেবে গণ্য হবে না, যদি শিশুর পরিপক্ক জ্ঞান যদি লাভ না করে, তাহলে তার কোনো অপরাধ হিসেবে গণ্য হবে না। যেমন 12 বছরের একটি শিশু তার মায়ের একটা স্বর্ণের চেন নিয়ে সে মুদি দোকানে বিক্রি করলো, মুদি দোকানে দিয়ে সে কিছু খাবার নিয়ে আসলো, তার মানে কি তার এখানে পরিপক্ক জ্ঞান লাভ হয়নি। কারণ এখানে সে যদি স্বর্ণ নিয়ে যদি স্বর্ণকারের দোকানে বিক্রি করত এবং নির্দিষ্ট মূল্য নিয়ে সে যদি চলে আসতো তাহলে তার পরিপক্ক জ্ঞান হতো। আর এই পরিপক্ক জ্ঞানে বলে সে এই দায় থেকে, অর্থাৎ 83 দায় থেকে রেহাই পেত না, তখন এই চুরির দায়ে তাকে দোষী সাব্যস্ত করা যেত। তাহলে আমাদের 83 দ্বারা মূলত আলোচনা হচ্ছে যে 12 বছরের কম বয়স্ক শিশু হতে হবে এবং তার জ্ঞানের পরিপক্কতা হয়নি, তাহলে সে কি করবে, এই 83 ধারা মোতাবেক যদি কোনো অপরাধ করে সে অপরাধের দায় থেকে মুক্তি পাবে। আর যদি তার বয়স কত, 12 বছরের কম, কিন্তু সে বুদ্ধি সম্পন্ন হয়ে গেছে, তার পরিপক্ক জ্ঞান হয়েছে, সে তার মায়ের স্বর্ণের চেন বিক্রি করে স্বর্ণকারের কাছ থেকে ন্যায্য মূল্য এনে সে কিছু খাবার নিয়ে আসলো, বাকি টাকা সে গচ্ছিতে রাখলো, তাহলে তার অপরাধ হিসেবে গণ্য হবে, যেটা আমরা 83 দ্বারা দেখতে পাই। তাহলে 83 দ্বারা কিন্তু আমরা দুইটা বিষয় জানতে পারছি, যে 12 বছরের কম বয়স্ক, আমরা ধরলাম যার বয়স 11 বছর, সে একটা জিনিস তার বাসার থেকে নিয়ে বিক্রি করলো, বিক্রি করে বিক্রয় লব্ধ ফিরে নিয়ে আসলো এবং তার দেশে কিছু খাইলো, বাকি টাকা সে গচ্ছিতে রাখলো, তার মানে তার পরিপক্ক জ্ঞান হয়েছে, তার ক্ষেত্রে অপরাধ হিসেবে গণ্য হবে। আর সে যদি এটার বিনিময়ে সামান্য কিছু বিষয় নিয়ে আসে তাহলে তার পরিপক্ক জ্ঞান হয়নি এবং তার এখানে অপরাধ হিসেবে গণ্য হবে না, যা আমরা 83 ধারায় দেখতে পাই। 84 ধারাটা আমাদের হচ্ছে, এখানে বলছে অপ্রকৃতি স্তর বা পাগল ব্যক্তি, অর্থাৎ আমরা যেটাকে বলি যে যাদের বোধ শক্তি নাই, অর্থাৎ যারা প্রতিবন্ধী, এই ধরনের কোনো ব্যক্তি বা কোনো পাগল ব্যক্তি, উন্মত, যার বোঝার কোনো জ্ঞান হয়নি, এইরূপ ব্যক্তি যদি কোনো অপরাধ করে তাহলে অপরাধ হিসেবে গণ্য হবে না, যেটা 84 দ্বারা আলোচনা। যে একটা পাগল,
সে কি করলো, একটা দোকান থেকে কিছু খাবার নিয়ে আসলো, আইনে সে কিছু খাইলো আর কিছু ছড়ায় ফেলায় দিল। তার মানে কি, তার এই যে দোকান থেকে খাবার আনা বা এটাকে খাইতে হবে বা এটাকে সে কারোর জন্য নিয়ে আসছে, এ ধরনের তার পরিপক্ক কোনো জ্ঞান এখানে নাই, সে বোঝার কোনো ক্ষমতা নাই, যার কারণে তার কোনো অপরাধ হবে না। আর বুদ্ধিহীন যেগুলো দেখবেন যে আমাদের যারা শিশু, এটাকে কি একটা নাম যেন বলে, আর্টিস্টিক না কি যেন একটা, যারা প্রতিবন্ধী থাকে, এই ধরনের যদি শিশু তাদেরও পরিপক্ক জ্ঞানতা লাভ করে না, যারা অপরিকৃষ্ট বোঝার ক্ষমতা থাকে না, তাদের দ্বারা যদি কোনো অপরাধ হয় সে অপরাধ হিসেবে গণ্য হবে না, যা আমরা 84 ধারায় দেখতে পাই। 85 ধারাটা একটা গুরুত্বপূর্ণ ধারা, অনেকে 85 86টা বোঝেন না। 85 ধারা বলছে, যদি কোনো ব্যক্তি অপরের দ্বারা যদি কোনো ব্যক্তিকে অপর কোনো ব্যক্তি তার অনিচ্ছাকৃতভাবে, অর্থাৎ ওই ব্যক্তির অনিচ্ছাকৃতভাবে তাকে কোনো মদ্যপান করিয়া তাকে দিয়ে যদি কোনো অপরাধমূলক কাজ করে, তাহলে এই ব্যক্তির কোনো অপরাধ হবে না। কার? যে ব্যক্তি করলো সে তো জানে না যে তাকে এক গ্লাস পানি, বলে যে আপনি এক গ্লাস পানি খান, দেখা গেছে যে পানির মধ্যে তাকে ঘুমের ওষুধ বা কোনো নেশা জাতীয় কোনো দ্রব্য খাইছে, সে তখন মাতাল, তার বোঝার মতো কোনো জ্ঞান ছিল না, তাকে দিয়ে কাউকে খুন করাইলো বা কোনো কিছু চুরি করাইলো, সেক্ষেত্রে সে যদি এগুলো করে তার কোনো অপরাধ হিসেবে গণ্য হবে না, কারণ সে ছিল মাতাল। আর সে জানতো না যে তাকে এই জিনিসটা খায় মাতলামি করছে, এবং সে যে কাজটা করছে সেই সম্পর্কে তার তখন জ্ঞানই ছিল না, যার কারণে তার কোনো অপরাধ হিসেবে গণ্য হবে না। এটা কে করছে? অন্য কোনো ব্যক্তি তাকে মাতাল তৈরি করে তাকে দিয়ে কোনো অপরাধ করছে, সেক্ষেত্রে যে ব্যক্তি করছে তার কোনো অপরাধ হবে না, কিন্তু যে ব্যক্তি করাইছে তার কিন্তু অপরাধ হবে। তাই এই যে আমরা 85 ধারায় যেটা বলছে, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে, সেটা আমরা পড়তেছি ভাই, ইচ্ছাকৃতটা হচ্ছে 86, অনিচ্ছাকৃতভাবে কারুর প্রোদনায় পড়িয়া বা সে জানে না যে তাকে মদ খাওয়ানো হয়েছে, অনিচ্ছাকৃতভাবে অন্য মানুষের মাধ্যমে তার ইচ্ছার বাইরে যদি তাকে মদ্যপান করিয়া তাকে মাতাল করিয়া যদি কোনো কাজ করে, তাহলে সেই কাজের দরুন তার কোনো অপরাধ হবে না, যেটা আমরা 85 দ্বারা দেখতে পাই। 86 ধারাটা বলছে, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে মদ্যপান করিয়া সে মাতাল হয়েও যদি কোনো অপরাধমূলক কাজ করে, তাহলে সে এই অপরাধের দায়ে দোষী সাব্যস্ত হবে। সেই 85 ধারার ব্যতিক্রম তার জন্য হবে না, কারণ সে ইচ্ছাকৃতভাবে মাতাল হয়েছে, আর মাতাল হয়েই সে কাউকে খুন বা কোনো চুরি করছে। আর যদি অন্য কোনো ব্যক্তির মাধ্যমেও যদি ইচ্ছাকৃতভাবে সে বলছে যে বন্ধু, আমরা তো জানি যে 85 ধারায় যে অন্য কেউ যদি আমাকে মদ খায় যদি কৃত কোনো কাজ করে তাহলে অপরাধ হবে না, অর্থাৎ সে এটা জানতো এবং জানে অন্যের মাধ্যমে মদ খেয়ে এসে যদি সে মাতাল হয়ে যদি কোনো কাজ করে, তাহলে 86 ধারা বলছে সেই 85 ধারা ব্যতিক্রম তার জন্য হবে না, তার মানে সে অপরাধী হিসেবে গণ্য হবে। এখানে দুইটা কথা, একটা হচ্ছে অনিচ্ছাকৃত, একটা হচ্ছে ইচ্ছাকৃত, একটা হচ্ছে অন্যের প্রোদনায় আর একটা হচ্ছে নিচের প্রোদনায়। হ্যাঁ মেহেদি বলেন। ইচ্ছাকৃত আর অনিচ্ছাকৃত কিভাবে বুঝবে স্যার? ইচ্ছাকৃত ভাবে করছে নাকি অনিচ্ছাকৃত ভাবে করছে? হ্যাঁ, এখানে দুইটা বিষয়, এই জন্যই তো আমরা তদন্ত করি, এই বিষয়টাই তো আমরা তদন্ত করি। একটা হচ্ছে ইচ্ছাকৃতভাবে যদি কাউকে আপনি মদ্যপান করিয়া খুন করেন, ইচ্ছাকৃতটা আমরা কিভাবে পারবো যে এই মদটা কে খাওয়াইছে, কোথার থেকে আসলো, কিভাবে কে বেচলো, কি দেখি, এটা তদন্ত করলে অটোমেটিকলি বাইরে হয়ে যাবে। তখন দেখা যাবে যে ওই যে যাকে ধরা হবে যে ভাই এই মদেরটা তো রহিম ভাই কিনছিল, রহিম ভাই কাকে খাইছে, রহিম ভাইকে বললো যে স্যার আমি কিনছি, কিন্তু আমি ওই যে মদ খাইছে তার টাকা দিয়ে এবং তার কথা অনুসারে কিনে নিয়ে আসছি, আইনে তাকে খাওয়াইছি, খাওয়ার পরে সে অমুক ব্যক্তিকে খুন করছে। তার মানে এই কাজের সাথে যে মাতাল হয়েছে তার পুরো সম্পর্ক ছিল, এটা হচ্ছে ইচ্ছাকৃত। আর একটা হচ্ছে যে আপনি কিছু জানেন না, একজনের বাসায় বেড়াতে গেছেন, বেড়াতে যে আপনাকে ফাঁসানোর জন্য শিখ করছে, বন্ধু আয়
আমরা কয়েকজনে মিলে কিছু কোল্ড ড্রিঙ্কস খাই বা কিছু খাই, খাওয়ার ভিতরে আমার একটা নেশা জাতীয় দ্রব্য আপনাকে দিয়ে রাখছে, আপনি খাইছেন, আপনি মাতাল অবস্থায় আছেন। মাতাল অবস্থায় থাকলে তখন আপনাকে দিয়ে কোনো কাজ করা হয়েছে, কোনো অপরাধমূলক কাজ, এটা হচ্ছে অস্বীকৃত। এখন আপনি বললেন যে এটা কিভাবে প্রমাণ করব। এটা তো যখনই খুন হয়েছে তখন তো আপনাকে ধরবে, ধরার পরে আপনাকে বলবে যে আপনি মাতাল কিভাবে হলেন? তখন বলবে যে স্যার আমি তো মদ জাতীয় কোনো জিনিস খাইনি। তখন পুলিশ তদন্ত করলো, যে তখন সে গেল যে এই ঘটনাটা কোথায় গেছে, ওই যা কে কে ছিল, অমুক অমুক ছিল। তখন সে অমুক অমুককে ডাকবে যে কে কে এই খাবার জিনিস আনছে, কে কিভাবে খাইছে, কে কি করছে, তখন অটোমেটিকলি বাইরে হয়ে যাবে। যে তাদের মধ্যে থেকেই দেখবেন যে কেউ বলবে যে স্যার এই ঘটনা ছিল অনিচ্ছাকৃত, এই জন্য আমরা তাকে ফাঁসানোর জন্য আমরা একটা নাটক সাজিয়ে তাকে যে মদ পান করিয়া এই কাজটা করছি। এবার কি বুঝতে পারছেন মেহেদি? ধন্যবাদ স্যার। জি। তা আজকে আমরা এই যে ৭৬ থেকে ৮৬ ধারা পর্যন্ত সাধারণ ব্যতিক্রমের বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। আমি একটু ফিরে জাস্ট শুধু মূল থিমগুলো একটু আলোচনা করি। যে ৭৬ ধারা মূলত আলোচনা হচ্ছে সরকারি কর্মচারী, যদি সরকারি কর্মচারীদের কথা বলা আছে যে আইন বলে বাধ্য এবং তথ্যের ভুল ধারণা বশত সরল বিশ্বাসে কৃত কোনো কাজ করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে না। এটা হচ্ছে ৭৬ ধারা আলোচনা। আমরা ৭৭ ধারা যেটা পড়বো সেটা হচ্ছে বিচারক কর্তৃক তার বিচার কাজ সম্পাদনকালে যদি কোনো রায় দেয়, সেই রায় দেওয়ার কারণে তার কোনো অপরাধ হবে না, যেটা আমরা ৭৭ ধারা আলোচনায় দেখলাম। ৭৮ ধারা বলছে যে বিচারকের রায়ের আদেশ পালনকারী ব্যক্তি যদি ওই আদেশ পালন করে, অর্থাৎ কোনো ব্যক্তিকে ফাঁসি দেয়, এই ফাঁসি দেওয়ার কারণে যে ব্যক্তি ফাঁসি দিল তার কোনো অপরাধ হবে না, অর্থাৎ আদালতের আদেশ প্রতিপালন করার ব্যক্তির কোনো অপরাধ হবে না, যেটা আমরা ৭৮ ধারায় দেখতে পেলাম। ৭৯ ধারায় বলছে আইন সমর্থিত। ৭৯ ধারা আমাদের আলোচনা ছিল আইন সমর্থিত এবং ভুল ধারণা বশত সরল বিশ্বাসে কৃত কোনো কাজ অপরাধ হবে না। অ্যান্ড আইন সমর্থিত হচ্ছে জনগণ। কোনো জনগণ যদি আইনকে সমর্থন করে তার সম্মুখে যদি কোনো আমলযোগ্য অপরাধ সংগঠিত হতে দেয়, সেটা সে প্রতিহত করলো, পরে দেখা গেল যে এটা আমলযোগ্য অপরাধ হচ্ছিল না, এটা একটা সিনেমার শুটিং হচ্ছিল, তখন এই যে তার ধারণা ছিল ভুল, সেক্ষেত্রে তার কোনো অপরাধ হবে না যে তাকে গ্রেপ্তার করার জন্য। এটা ছিল আমাদের ৭৯ ধারা। ৮০ ধারা যেটা পড়াইছি, যথাযথ সতর্ক মনোযোগ রেখে যদি কোনো কাজ করে, সেই কাজের বলে যদি কোনো দুর্ভাগ্যবশত কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে এই দুর্ঘটনার জন্য তার কোনো অপরাধ হবে না। এটা হচ্ছে ৮০ ধারার আলোচনা। ৮১ ধারা আমরা পড়াইছি, সেটা হচ্ছে বড় ধরনের ক্ষতিকে রক্ষা করার জন্য ছোট ধরনের ক্ষতি করলে কোনো অপরাধ হবে না, তবে এই কাজটা অবশ্যই সৎ বিশ্বাস বা সরল বিশ্বাসে করতে হবে। আর যদি ইচ্ছাকৃতভাবে করে তাহলে অপরাধ হিসেবে গণ্য হবে, যেটা আমাদের ৮১ ধারায় বলা আছে। ৮২ ধারায় পড়াইলাম যে ৯ বছরের কম বয়স্ক যদি কোনো শিশু কৃত কোনো কাজ অপরাধ হিসেবে গণ্য হবে না। ৮৩ ধারায় পড়াইছি যে ১২ বছরের কম বয়স্ক কোনো শিশু কৃত কোনো কাজ অপরাধ হবে না যদি তার পরিপক্ক জ্ঞান লাভ না করে, আর যদি সে তার যদি পরিপক্ক জ্ঞান লাভ করে, সেক্ষেত্রে তার কৃত কাজ অপরাধ হিসেবে গণ্য হবে। এটা হচ্ছে আমাদের ৮৩ ধারায় বলছে। ৮৪ ধারা হচ্ছে অপ্রকৃত স্তর বা পাগল ব্যক্তি, যাদের বুদ্ধি সম্পন্ন হয়নি, এরূপ ব্যক্তি বা পাগল ব্যক্তিকৃত কোনো কাজ অপরাধ হিসেবে গণ্য হবে না। ৮৫ ধারা বলছে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির ইচ্ছার বিরুদ্ধে তাকে কোনো মদ্যপান করিয়া কোনো অপরাধমূলক কাজ করলে, তাহলে যে ব্যক্তি মদ্যপান করিয়া কাজ করছে তার কোনো অপরাধ হবে না। ৮৬ ধারায় বলছে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে মদ্যপান করিয়া কোনো অপরাধমূলক কাজ করে, সে মাতাল হয়েও যদি করে, সেক্ষেত্রে তার অপরাধ হিসেবে গণ্য হবে, সেই ৮৫ ধারার ব্যতিক্রম তার জন্য প্রযোজ্য হবে না। এই ছিল আমাদের আজকের আলোচনা।